হ্যালো মুভি লাভার্স, এর আগের ভিডিওতে আমরা স্কুইড গেম সিরিজের পার্ট 1-এ এপিসোড 1, 2, 3 দেখেছি, যার লিঙ্ক কমেন্টসে এবং ডিসক্রিপশনে দেয়া আছে। আর আজ পার্ট 2-তে আমরা এপিসোড 4, 5, 6 দেখব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 4-এর শুরুতে দেখা যায় গেম 2 শেষ হওয়ার পর এখন আর মাত্র 108 জন বেঁচে আছে। এরপর দেখা যায় ওখানে বেঁচে ফিরে আসা সমস্ত প্লেয়ারদের খাবার দেওয়া হচ্ছিল, কিন্তু খাবারের মধ্যে শুধুমাত্র একটা ডিম আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, যেটা একজন সাধারণ মানুষের জন্য খুব অল্প পরিমাণের ছিল। সেজন্য জ্যাং তার দলের বাকিদের নিয়ে 2বার খাবার লাইনে দাঁড়ায় এবং 2বারই খাবার নেয়, কিন্তু সেখানে থাকা প্রত্যেকের জন্য হিসাব করা খাবার হওয়ায় শেষ 5 জন কোনো খাবারই পায় না। আর এরা যখন জানতে পারে জ্যাং ও তার টিমের জন্য এরা 5 জন খাবার পায়নি, তখন এদের মধ্যে একজন জ্যাংয়ের সাথে তর্ক লাগে, কিন্তু জ্যাং তার উপর রেগে গিয়ে সবার চোখের সামনেই ছেলেটাকে মারতে মারতে ওখানেই মেরে ফেলে। যেটা দেখে ওই ঘরের মধ্যে থাকা সবাই বুঝতে পারে যদি কোনো প্লেয়ার আরেকজন প্লেয়ারকে মারতে পারে তাহলে আয়োজকরা তাদের কোনোভাবেই আটকাবে না, উল্টো ওই মৃত প্লেয়ারের টাকাটা ওই জারের মধ্যে দিয়ে দেওয়া হবে। সেজন্য সবাই ওখানে খুবই চিন্তিত এবং ভীত ছিল। অন্যদিকে দেখা যায় এই প্লেয়ারদের মধ্যে একজন ডাক্তার ছিল, যাকে এখানকার কিছু গার্ড গেমে জেতার জন্য নানা রকমভাবে সাহায্য করত। পার্ট 1-এ এই রহস্য না জানা গেলেও এবার শুনুন এই রহস্য। মূলত গার্ডরা তাকে সহযোগিতার বিনিময়ে এই ডাক্তার মূলত প্রত্যেক দিন ওখানে মারা যাওয়া সমস্ত প্লেয়ারের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে দিত, আর ওই অর্গানগুলো এখানকার কিছু কর্মচারী চাইনিজ মার্কেটে অনেক দামে বিক্রি করত, আর এই টাকাটা তারা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। তবে এই পুরো কাজটি তারা তাদের বস ফ্রন্টম্যানের চোখ ফাঁকি দিয়ে করত, এবং ভিতরের কন্ট্রোল রুমেও এদেরই একজন থাকতো, যে কিনা সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিওগুলো ডিলিট করে দিত। এরপর সেদিন রাতে ডাক্তারের কাজ শেষ হওয়ার পর একজন কর্মচারী ডাক্তারকে একটি ডিম খেতে দেয়, যার মধ্যে পরের দিনের গেম সম্পর্কে সব কিছু লেখা ছিল। তারপর মুখোশ পরা ওই গার্ড ডাক্তারকে বলে, আজ রাতে ওখানে কোনো একটা শক্তিশালী দলে ঢুকে যাওয়ার চেষ্টা করো, কারণ আজ সবাই ক্ষুধার জ্বালায় নিজেদের মধ্যেই ঝামেলা করতে শুরু করবে, আর এটা এই খেলারই একটা অংশ, যাতে করে ওরা সবাই একে অপরকে খুব তাড়াতাড়ি মেরে ফেলে। এবার ওই হলরুমে ঢোকার পর ওই ডাক্তার জ্যাং ও তার বন্ধুদের টিমে ঢোকার জন্য অনুরোধ করে। জ্যাং ডাক্তারকে তার দলে নিয়ে নেয় এবং ডাক্তার তার বিনিময়ে জ্যাংকে জানিয়ে দেয় পরের দিন তাদেরকে কোন খেলা খেলতে হবে। যাই হোক, রাতে হলরুমে সবাই ঘুমানোর পর সেখানকার লাইট বন্ধ করে দেওয়া হয়। লাইট বন্ধ হওয়ার পর শক্তিশালী প্লেয়াররা খুঁজে খুঁজে দুর্বল প্লেয়ারদেরকে মারার চেষ্টা করছে, আর তখনই দেখা যায় রুমের মধ্যে হালকা আলোর ব্যবস্থা করা হয়, যা মূলত ফ্রন্টম্যান তার রুম থেকে অর্ডার করে দিয়েছিল, যার ফলে সেখানে বহু দুর্বল প্লেয়ার শক্তিশালী প্লেয়ারদের হাতে মারা যেতে থাকে। এদিকে জ্যাং অন্যদের মারার পাশাপাশি সিবিয়ককে মারতে চায়, কারণ সিবিয়ক আগে থেকেই তার শত্রু ছিল। তবে সিবিয়ককে সিয়ং ও তার দল কোনোভাবে বাঁচিয়ে নেয়, এবং সিবিয়ককে তার টিম মেম্বার হিসেবে সিয়ং জ্যাংয়ের কাছে দাবি করে। এরপর সিয়ং ও তার দলের সবাই একত্রিত হয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। আর এর মধ্যে বৃদ্ধ লোকটি খাটের উপরে উঠে সবাইকে চিৎকার করে থামতে বলে, তখন সবাই থেমে যায়। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ডরা এসে ওই মারামারিটি থামিয়ে দেয়, কিন্তু ততক্ষণে এখানে অনেক প্লেয়ার মারা গিয়েছে, আর এখন শুধুমাত্র 80 জন প্লেয়ার বেঁচে আছে, এবং মারা যাওয়া নতুন প্লেয়ারদের টাকা ওই জারের মধ্যে আবার দিয়ে দেওয়া হয়। যাই হোক, পরদিন সকালে 3 নম্বর গেমের জন্য সবাইকে একটা রুমে ডাকা হয়, আর ওখানে 80 জন প্লেয়ারকে 10 জন করে মোট 8টা টিম বানাতে বলা হয়। জ্যাং যেহেতু আগে থেকেই খেলা সম্পর্কে জানতে পেরেছে, তাই সে ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও পুরুষদের নিয়ে একটি টিম বানায়। তবে এর আগে ওর দলে মিনিও নামের একটি মেয়ে ছিল, যাকে এবার সে বাদ দিয়ে দেয়। হঠাৎ করে মিনিও দল থেকে বাদ পড়ে যাওয়ায় জ্যাংয়ের উপর সে অনেক ক্ষেপে যায় এবং তাকে আক্রমণ করে, কিন্তু শেষমেশ উপায় না পাওয়ায় সে নিজের ইচ্ছাতেই এক প্রকার জোর করে সিয়ংয়ের টিমে এসে যোগ দেয়। আর ওকে না নিয়ে সিয়ংদেরও উপায় ছিল না, কারণ ততক্ষণে সবাই দল বানিয়ে ফেলেছিল। আর এখন দেখা যায় সিয়ংদের দলটাই এখানে সবচেয়ে দুর্বল দল, কারণ ওদের দলে সেই বয়স্ক লোকটি এবং 3 জন মেয়ে ছিল। যাই হোক, এভাবে 10 জন করে মোট 8টি টিম তারা গঠন করে। এরপর 3 নম্বর গেমের শুরু হয়ে যায়, যেটার নাম হলো টাগ অফ ওয়ার। খেলার জন্য সেখানে একটি উঁচু ব্রিজ ছিল এবং যার মাঝখানে ফাঁকা ছিল। ব্রিজের 2 প্রান্ত থেকে দুটো দল একটি দড়ি ধরে টানাটানি করবে, আর যে দল ওই দড়িটাকে নিজেদের দিকে নিতে পারবে সেই দল জিতে যাবে, আর অপর দলটা ব্রিজের উপর থেকে মাটিতে পড়েই মারা যাবে। গেমের কর্মকর্তারা 8 দলের মধ্যে টস করে 2টি করে প্রতিযোগী দল ভাগ করে দেয়, তার মানে 4টি দল জিতবে আর 4টি দল মারা যাবে।
টচ অনুসারে প্রথমে জ্যাং এর টিমের সাথে অন্য একটি টিমের প্রতিযোগিতা শুরু হয়। যেহেতু জ্যাং এর টিম সবচেয়ে শক্তিশালী, স্বাভাবিকভাবেই তারা জিতে যায়। এরপর সিয়ংদের টিমের সাথে অন্য একটি টিমের ডাক আসে। অন্য টিমের অবস্থা দেখে সিয়ংরা সবাই ভয় পেয়ে যায়, কারণ সিয়ংদের টিমে 3 জন মেয়ে এবং একজন বৃদ্ধ মানুষ ছিল। তবে সিয়ংদের টিমের সেই বৃদ্ধ ব্যক্তিটি বলেন, তোমরা কেউ চিন্তা করো না, এই খেলাটি আমি ছোটবেলায় অনেক খেলেছি, তাই আমি জানি দুর্বল টিম মেম্বাররা নিয়েও কিভাবে এই খেলায় জেতা যায়। এরপর সেই বৃদ্ধ লোকটি তাদের টিমকে সব কৌশল বলে। কিছুক্ষণ পর তাদের খেলা শুরু হয়। সিয়ংদের টিম বৃদ্ধ ব্যক্তির কৌশল অনুসারে ভালোই খেলছিল, কিন্তু এটা দেখে বিপরীত টিম তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছিল। এতে করে সিয়ংয়ের টিম এখন প্রায় হেরে যাওয়ার অবস্থা। আর এই টান উত্তেজনায় শেষ হয় এপিসোড 4। এপিসোড 5-এর শুরুতে দেখা যায় সিয়ংদের টিম যেহেতু হেরে যাচ্ছিল, তাই সাংউ তার টিমকে একটি বুদ্ধি দেয় এবং শেষবারের মতো চেষ্টা করতে বলে। আর সাংউর সেই বুদ্ধির ফলে সিয়ংয়ের টিম শেষ পর্যন্ত জিতে যায়। সিয়ংদের টিমকে রুমে ফিরে আসতে দেখে বাকিরা সবাই অবাক হয়ে যায়। আর গেম 3 এর শেষে এখন মাত্র 40 জন প্লেয়ার সেখানে বেঁচে আছে। এবার দেখা যায় খেলা শেষ হওয়ার পর সেদিন রাতে সবাই ঘুমোতে আসলেও ডাক্তার তখনও ঘুমোতে আসেনি, কারণ ওই ডাক্তার প্রতিদিনের মতোই বাকি সমস্ত কর্মচারীদের সঙ্গে আজকের খেলায় মারা যাওয়া প্লেয়ারদের শরীর থেকে অর্গানগুলো বের করছিল। আর গার্ড সেজে থাকা সেই পুলিশ অফিসারটিও এখানে ছিল এবং সব কিছু দেখছিল। এখানে বাকি সমস্ত গার্ডরা একটা মৃতদেহ নিয়ে খুবই হাসাহাসি করছিল, কারণ কিছুদিন আগে তারা এমন একটি মৃতদেহ পেয়েছিল যার মাত্র একটি কিডনি ছিল। এটা শুনে এই পুলিশ অফিসার বাকি কর্মচারীদের কাছে ওই মৃতদেহটা নিয়ে প্রশ্ন করতে শুরু করে, যেটা শুনে বাকি সমস্ত কর্মচারীরা একটু সন্দেহ হয়। ওরা বলে, তুমি আজ এসব প্রশ্ন কেন করছো? সেদিন তো ওই কাজটা করার সময় তুমিও আমাদের সাথেই ছিলে। যাই হোক, কিছুক্ষণ পর ডাক্তারদের কাজ শেষ হলে সেখানকার 2 জন গার্ড ওই অর্গানগুলোকে বিক্রি করার জন্য বাহিরে নিয়ে যেতে থাকে। আর এই কাজটি করছিল গার্ড নাম্বার 28 ও 29। মূলত গার্ড নাম্বার 29কে জাহাজে মেরেই এই পুলিশ অফিসার তার পোশাক পরে এখানে এসেছিল। তার মানে এখন 29 নম্বর গার্ড হলো পুলিশ অফিসার নিজেই। আর এবার একটা গোপন রাস্তা দিয়ে তারা 2 জন অর্গান বিক্রির জন্য বাহিরে আসার পর ওই পুলিশ অফিসার 28 নম্বর গার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ভেতরে তোমরা যে মৃতদেহটা নিয়ে হাসাহাসি করছিলে, মানে যার একটি কিডনি ছিল, সে আসলে আমার ভাই। এটা শুনে 28 নম্বর গার্ডটি ভয় পেয়ে বলে, কিন্তু এটা তো হতেই পারে না, আমরা যার কথা বলছিলাম সে তো একটা মেয়ের মৃতদেহ ছিল। তখন পুলিশ অফিসার বলে, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করব কিভাবে? এবার ওই গার্ড বলে, তুমি আমাদের বসের ঘরে চলে যাও, ওখানে সমস্ত প্লেয়ারদের নাম, ছবি ও ডিটেলস দেয়া আছে, আর সামনের এই সুড়ঙ্গ দিয়েই তুমি আমাদের বসের ঘরে যেতে পারবে। আর এসব জানার পর পুলিশ অফিসার গার্ডকে গুলি করে মেরে ফেলে, কারণ যদি সেই গার্ড পরে আবার কাউকে বলে দেয়। এদিকে ডাক্তার সেদিনের কাজ কমপ্লিটের পর বাকি কর্মচারীদের কাছে পরের দিনের খেলার প্ল্যান জানতে চাইছিল, কিন্তু আজকে কর্মচারীরা বলে, কালকের খেলা সম্পর্কে আমরা এখনো কিছুই জানতে পারিনি, তাই আজ তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এটা শুনে ওই ডাক্তার রেগে গিয়ে ওখানে থাকা একজন গার্ডের সাথে ঝামেলা শুরু করে। আর ঝামেলা চলাকালীন ডাক্তার ওই গার্ডকে মেরে একটা মাঠে চলে আসে, আর তাকে ধরার জন্য আরেকজন গার্ড পিছন পিছন মাঠে চলে আসে। আর ডাক্তার পরের দিনের গেম নিয়ে চিন্তিত থাকায় তাকে বুঝিয়ে ঘরে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তখনই সবার বস মানে ফ্রন্টম্যান সেখানে চলে আসে এবং ওই গার্ডকে বলেন, তোমরা এখানকার মৃতদেহের অর্গান বিক্রি করে অতিরিক্ত ইনকাম করতে চেয়েছো, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু খেলার একটি নিয়ম হলো এখানকার প্রত্যেক প্লেয়ার সমান সুযোগ আর অধিকার পাবে এবং প্রত্যেক প্লেয়ার নিজেদের বাঁচানোরও সমান সুযোগ পাবে। কিন্তু তোমরা এই নিয়মটা ভেঙে ফেলেছ, কারণ তোমরা তোমাদের সুবিধার জন্য ডাক্তারকে খেলার আগেই সব নিয়ম বলে দিয়েছ। এসব বলার পর ফ্রন্টম্যান নিজেই ওই গার্ডকে গুলি করে মেরে ফেলে। এরপর বাকি গার্ডরা ডাক্তারকেও গুলি করে মেরে ফেলে। এদিকে ওই পুলিশ অফিসার গোপন রাস্তা দিয়ে ফ্রন্টম্যানের রুমে ঢুকে সমস্ত প্লেয়ারদের ফাইল খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে ফ্রন্টম্যান ওই সুড়ঙ্গের মধ্যে আরও একজন গার্ডের মৃতদেহ খুঁজে পায়, যাকে একটু আগেই ওই পুলিশ অফিসার মেরে ফেলেছিল। এসব দেখে ফ্রন্টম্যান খুব ভালোভাবেই বুঝতে পারেন কেউ একজন লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছিল, আর যে কিনা এখানে সবার উপর নজর রাখছে। সেজন্য সমস্ত গার্ডরা ওই পুলিশ অফিসারকে খুঁজে বের করার চেষ্টা করছিল। এদিকে দেখা যায় ওই পুলিশ অফিসার ফ্রন্টম্যানের রুমে সমস্ত প্লেয়ারদের ফাইলগুলো খুঁজে পেয়েছিল, আর ওই সমস্ত ফাইল ঘাঁটতে ঘাঁটতে সে নিজের ভাইয়ের নামও একটি ফাইলে খুঁজে পায়, আর দেখে তার ভাই 2015 সালে এখানে খেলতে এসেছিল এবং খেলাটি জিতেও গিয়েছিল। এটা দেখে ওই পুলিশ অফিসার অবাক হয়ে যায়
আর এই রহস্যের মধ্য দিয়ে এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 6-এর শুরুতে দেখা যায় পরের দিন সকালে চতুর্থ গেম শুরু করা হবে, তাই সবাইকে তার পছন্দ মতো একজন পার্টনার চয়েস করতে বলা হয়। গেম 3-এর মতো করে এবারও সবাই শক্তিশালী ও বুদ্ধিমান পার্টনারদের নিতে থাকে। সিয়ং তার বন্ধু সাংহুকে নিতে চাইলেও সাংহু নিজেই আলীকে বেছে নিয়েছিল, আর আলীও রাজি হয় কারণ সাংহু তাকে অনেকবার হেল্প করেছিল। এদিকে সিয়ংকে অনেকেই নিতে চাইলেও সিয়ং দেখে ওই বৃদ্ধ লোকটি এবং মিনিওকে কেউ নিচ্ছিল না। তখন সিয়ং ওই বৃদ্ধ লোকটিকে তার পার্টনার হিসেবে নেয়, কারণ বৃদ্ধ লোকটির প্রতি তার অনেক মায়া জন্মেছিল। এদিকে ডাক্তার মারা যাওয়ার কারণে তাদের মধ্যে এখন বিজোড় সংখ্যা হওয়ায় মিনিও শেষমেশ কারো সাথেই পার্টনার হতে পারে না, তাই মিনিওকে গার্ডরা অন্য জায়গায় নিয়ে যায়। আর কর্মচারীরা বাকি সবার হাতে 10টি করে মার্বেল ভর্তি একটি ছোট্ট ব্যাগ ধরিয়ে দেয়, কারণ এবারের গেমের নাম মার্বেল গেম। এরপর এই গেম 4-এর নিয়ম জানানো হয়। নিয়ম শোনার পর সবাই হতভম্ব হয়ে পড়ে, কেননা এবারের প্রতিযোগিতা এক টিমের সাথে অন্য টিমের ছিল না, বরং একই টিমের 2জন প্লেয়ারের মধ্যে ছিল। আর ওই 2জন প্লেয়ার কোনো রকম মারামারি বা ঝগড়া করা ছাড়াই নিজেদের মধ্যে যে কোনো একটি খেলা খেলবে। আর এভাবে খেলতে খেলতে যে তার পার্টনারের কাছ থেকে সবগুলি নিতে পারবে সে জয়ী হবে, আর অন্যজনকে সেখানেই মেরে ফেলা হবে। আর এই খেলার সময় মাত্র 30 মিনিট। তবে এবার সবাই শক্তিশালী ও বুদ্ধিমান পার্টনার নিয়ে যেমন ভুল করেছে, তেমনি সবাই সবার পছন্দের পার্টনার হওয়ায় কে কাকে হারাবে তা নিয়েও নিজেরা মানসিকভাবে ভেঙে পড়ে। যাই হোক, গেম 4 এখানেই শুরু হয়ে যায়। সবাই খেলতে শুরু করে। সাংহু আর আলীও খেলছিল, কিন্তু কিছু সময় খেলার পর সাংহু আলীর কাছে সমস্ত মার্বেল হেরে যায়। কিন্তু আলী ওই ঘর থেকে বের হওয়ার আগেই সাংহু তাকে বিভিন্ন মিথ্যা ও ইমোশনাল কথা বলে তাকে বোকা বানানোর চেষ্টা করে। আর সাংহু আলীকে বলে, আমার কাছে এমন একটা বুদ্ধি আছে যেটার মাধ্যমে আমরা দুজনেই বেঁচে যেতে পারবো। আমাদের কাউকে এখানে মারা যেতে হবে না, কিন্তু তার জন্য তোমাকে দেখে আসতে হবে এখানে কোন কোন দলে এবং মোট কতজন প্লেয়ার এখনও বেঁচে আছে। আলী এখানে খেলাটা জিতেই গিয়েছিল এবং চাইলে রুম থেকে বের হয়েও যেতে পারত, কিন্তু সাংহুর জীবন বাঁচানোর জন্য সে তার কথা মতন কোন প্লেয়ার এবং কতজন বেঁচে আছে তা দেখার জন্য অন্য রুমগুলো চেক করতে থাকে। মূল ব্যাপার হচ্ছে, আলীর সাথে কথা বলার সময় সাংহু আলীর মার্বেল ভর্তি ব্যাগটা নিয়ে ছোট ছোট কিছু পাথর ভর্তি একটা ব্যাগ আলীকে দিয়ে দেয়। আর আলী এখানে সাংহুকে এতটাই বিশ্বাস করেছিল যে একবারের জন্যও সে ব্যাগ চেক করে দেখেনি। তাই আলী যখন অন্য প্লেয়ারদের চেক করতে গিয়েছিল, সেই সুযোগে সাংহু তার মার্বেল ভর্তি ব্যাগ গার্ডের কাছে জমা দিয়ে প্রমাণ করে যে সে জয়ী হয়েছে। এরপর আলী হঠাৎ ব্যাগ চেক করে দেখে যে তার ব্যাগে শুধুমাত্র পাথর ভরিয়ে দেওয়া হয়েছে। সে বুঝতে পারে সাংহু তার সাথে প্রতারণা করেছে, আর এরপর গার্ড তাকে ধরে ফেলে গুলি করে মেরে ফেলে। এদিকে দেখা যায় সিবিওক যে মেয়েটাকে তার পার্টনার হিসেবে নিয়েছিল, সে ওকে বলছে আমরা সব শেষে শুধুমাত্র একটাই গেম খেলবো, আর এই খেলাটায় যে হেরে যাবে সে নিজের সমস্ত গুলি তার পার্টনারকে দিয়ে দিবে। তখন সিবিওকও এই কথায় রাজি হয়। এরপর ওরা দুজনে নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। সিবিওকের পার্টনার মেয়েটি বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার মাকে খুন করেছিল, আর এটা দেখার পর একদিন সুযোগ বুঝে আমিও আমার বাবাকে খুন করে ফেলি, যে কারণে আমি অনেক দিন ধরে জেলে ছিলাম, আর তাই এখন আমার নিজের পরিবার বলতে কেউই নেই। আর তখন সিবিওকও বলে, আমি আর আমার পরিবারও উত্তর কোরিয়ায় থাকতাম, কিন্তু আমিও আমার ভাই ওখান থেকে এই দেশে পালিয়ে আসি, কিন্তু আমার মা বাবা আসার সময় বর্ডার গার্ডরা আমার বাবাকে মেরে ফেলে আর আমার মাকে ওই দেশেই ফিরিয়ে দেওয়া হয়। তাই এখন আমি আমার মাকে আনতে চাই, আর এজন্য অনেক টাকার প্রয়োজন। এভাবে সময় শেষের দিকে আসলে তারা খেলা শুরু করে, কিন্তু দেখা যায় সিবিওকের পার্টনার নিজে থেকেই খেলায় হেরে যায়। আর সে সিবিওককে বলে, এখান থেকে বের হওয়ার পর কেউ আমার জন্য অপেক্ষা করছে না, কিন্তু তোমার একটা পরিবার আছে আর তারা তোমার জন্য অপেক্ষা করছে, তাই এখান থেকে তোমারই বেঁচে ফেরা উচিত। এটা শুনে সিবিওক অঝরে কেঁদে ফেলে এবং কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে আসে আর তার পার্টনারকে গার্ড গুলি করে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় সিয়ং যে বয়স্ক লোকটির সাথে খেলা শুরু করেছিল, একটা সময় সে সিয়ংকে হারিয়ে খেলাটা জিতেই যাচ্ছিল, কিন্তু মাঝপথে সে বৃদ্ধ লোকটি তার ব্রেন টিউমারের কারণে স্মৃতি হারিয়ে ফেলতে শুরু করে। আর ওনার এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে সিয়ং ইচ্ছা করে ওনাকে মিথ্যা কথা বলে হারিয়ে ওনার সমস্ত গুলিগুলো নিজের কাছে রেখে দেয়। আর এখন দেখা যায় ওই বয়স্ক লোকটার কাছে শুধুমাত্র একটা গুলি পড়ে আছে, আর ওই মার্বেলটি নিয়ে নিতে পারলে সিয়ং এ যাত্রায় পুরোপুরি জিতে যাবে। তবে এখন ওই বয়স্ক লোক সিয়ংকে বলে, এতক্ষণ ধরে আমি সব কিছু ভুলে যাওয়ার অভিনয় করছিলাম, আমি দেখছিলাম তুমি আমার অসহায় অবস্থার সুযোগ নেও কিনা। এটা শুনে সিয়ং খুব রেগে যায়
আবার কাঁদতেও থাকে। কিন্তু সিয়ংকে অবাক করে দিয়ে বৃদ্ধ লোকটি শেষমেশ গুলিটি তার হাতে দিয়ে বলে, এই খেলায় আসার পর থেকে তুমি সব সময় আমার পাশে একজন ভালো বন্ধু হিসেবে ছিলে আর আমাকে প্রতি মুহূর্তে সাহায্য করার চেষ্টা করেছো। তাই আমি চাই আমার থেকে বরং তুমি এই খেলায় জিতে যাও, কারণ তোমার জন্য তোমার মা ও মেয়ে অপেক্ষা করছে, কিন্তু আমার তো কেউই নেই। আর এসব বলার পর সে সিয়ংকে শেষবারের মতো জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিয়ংও প্রচুর কাঁদতে থাকে, তবে তার আর কিছুই করার ছিল না। এরপর সিয়ং সমস্ত গুলিগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে আসে এবং ওই লোকটির মাথায় গার্ডের গুলি করার শব্দ শোনা যায়। আর এই হৃদয় বিদারক দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় এপিসোড 6। তবে সম্ভবত এটাই ছিল স্কুইড গেম সিরিজের সবচেয়ে ইমোশনাল এপিসোড। আর এখানে আলির মৃত্যু আমাদের সবাইকে নাড়া দেয়, কিন্তু মাথায় রাখতে হবে সাঙুরও নিজের জীবন বাঁচানোর জন্য আর কোনো কিছু করার উপায় ছিল না। অন্যদিকে সিয়ংয়ের জন্য ওই বৃদ্ধ লোকটির ত্যাগ আমাদের সবার মন ছুঁয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই পার্টটি কেমন লেগেছে এবং পরবর্তী পার্টটি দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।